ল টিচ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয় আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য ল টিচ স্কুল। আমাদের আজকের সেশন হচ্ছে দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। আজকে আমাদের লেকচার 5। এর আগে আমরা টোটাল 4টা লেকচার কমপ্লিট করেছিলাম রেজিস্ট্রেশন অ্যাক্টের উপর। যদি কেউ তা মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেগুলো ঘুরে আসতে পারেন। আজকে আমরা দেখব দলিল রেজিস্ট্রেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখানে আমরা দেখব দলিল নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন কর্মকর্তা কোন কোন বিষয়গুলো পরীক্ষা করবেন, কোন কোন বিষয়গুলো দেখলে উনি নিবন্ধন করতে অস্বীকার করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো লেকচার শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে আমার চ্যানেলে যে নতুন লেকচার ভিডিওগুলো সেগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক। ফার্স্টে দেখব সেকশন 34। এর আগে আমরা সেকশন 33 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে দেখব সেকশন 34। সেকশন 34-এ কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যখন নিবন্ধনের জন্য কোনো দলিল উপস্থাপন করা হবে, অর্থাৎ নিবন্ধন কর্মকর্তা বরাবর যখন কোনো দলিল উপস্থাপন করা হবে নিবন্ধনের জন্য, তখন নিবন্ধন কর্মকর্তা কিছু বিষয় পরীক্ষা করবেন, অর্থাৎ কিছু ইনকোয়ারি অর্থাৎ অনুসন্ধান করবেন। তিনি কোন কোন বিষয়গুলো অনুসন্ধান করবেন? নাম্বার 1, দলিলটি আসলেই সম্পাদনকারী দ্বারা সম্পাদিত হয়েছে কিনা, অর্থাৎ যেই দলিলটির জন্য আপনি নিবন্ধনের জন্য উপস্থাপন করেছেন সেই দলিলটি যেই ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তি দ্বারাই কি সম্পাদিত হয়েছে নাকি হয়নি, সেই বিষয়টা পরীক্ষা করবেন। নাম্বার 2, যদি দলিল সম্পাদনকারী ব্যক্তি ছাড়া তার কোনো প্রতিনিধি বা দাবিদার ব্যক্তি উপস্থাপন করেন তাহলে তাদেরকে তিনি পরীক্ষা করবেন। আর দেখবেন দলিল নিবন্ধনের জন্য যারা উপস্থাপন করেছে তারা কি আসলেই যোগ্য কিনা, এই বিষয়টা দেখবেন। এখানে যোগ্য আছে যে মেজরিটি অ্যাক্ট 1875-এ যে আমরা দেখেছিলাম যে একজন নাবালক ব্যক্তিকে সাবালকত্ব অর্জন করতে হলে 18 ইয়ার্স হতে হয়, অর্থাৎ যেই ব্যক্তি দলিল নিবন্ধনের জন্য উপস্থাপন করলেন সেই ব্যক্তি কি সাবালক কিনা সেই বিষয়টা নিবন্ধন কর্মকর্তা অনুসন্ধান করবেন। তার মানে এখানে আমরা 3টা জিনিস দেখতে পাচ্ছি যে যখন কোনো দলিল নিবন্ধনের জন্য উপস্থাপন করা হবে তখন নিবন্ধন কর্মকর্তা 3টি বিষয় খেয়াল করবে যে আসলেই কি দলিলটি সম্পাদিত হয়েছে কিনা সম্পাদনকারী দ্বারা, আর 2 নাম্বার হচ্ছে কি দলিলের যে প্রতিনিধি বা দাবিদার ব্যক্তি যারা নিবন্ধনের জন্য উপস্থাপিত হয়েছেন তাদেরকে পরীক্ষা করবেন। আর নাম্বার 3 হচ্ছে যে ব্যক্তি নিবন্ধনের জন্য উপস্থিত হয়েছেন তিনি সাবালক কিনা, অর্থাৎ যোগ্যতা আছে কিনা তার। আচ্ছা, এই হচ্ছে সেকশন 34। এরপর হচ্ছে সেকশন 35। সেকশন 35-এ বলা হচ্ছে আপনার যদি দলিল নিবন্ধনের জন্য দলিল সম্পাদনকারী ব্যক্তি নিজেই উপস্থিত হয়, তার মানে আপনার দলিল আপনি যদি নিজেই উপস্থিত হন দলিল সম্পাদনের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আদালতের কাছে যদি তার সন্তুষ্ট মনে হয় যে মানে নিবন্ধন কর্মকর্তা যে তার কাছে যদি তার সন্তুষ্ট মনে হয় যে না আসলে তিনি তার দ্বারাই দলিলটা সম্পাদিত হয়েছে, অথবা যদি তার পূর্ব পরিচিত হয়ে থাকেন তাহলে তিনি সেক্ষেত্রে আর কোনো বিলম্ব করবেন না এবং সেই দলিলটা নিবন্ধন করে দেবেন। আচ্ছা, আর নাম্বার 2-তে বলা হচ্ছে আর যদি মানে নিবন্ধন যে করবেন মানে দলিল যে সম্পাদনকারী ব্যক্তি ছাড়া কোনো দাবিদার বা প্রতিনিধি, অর্থাৎ তার মৃত্যুর পরে তার কোনো প্রতিনিধি অথবা তিনি দায়িত্ব প্রদান করেছেন, বেঁচে থাকা অবস্থায় দায়িত্ব প্রদান করেছেন এমন কোনো প্রতিনিধি বা দাবিদার যদি উপস্থিত হয় তাহলে তিনি তাকে পরীক্ষা করবেন। সেকশন 34-এর আন্ডারে যেই ক্রাইটেরিয়াগুলো বললাম এই ক্রাইটেরিয়াগুলো আছে কিনা সেগুলো তিনি পরীক্ষা করে দেখবেন। যদি তিনি পরীক্ষা করে দেখেন যে না সবকিছু ঠিক আছে তখনই তিনি সেই দলিলটা নিবন্ধন করবেন। আর যদি দেখেন তার কাছে যদি মনে হয় যেই ব্যক্তি নিবন্ধনের জন্য উপস্থিত হয়েছেন সেই ব্যক্তি নাবালক, প্রতিবন্ধী বা জড়বুদ্ধি সম্পূর্ণ বা পাগল, তখন সেই ক্ষেত্রে তিনি তা নিবন্ধন করতে অস্বীকৃতি জানাতে পারেন। আচ্ছা, তাহলে সেকশন 35-এ আমরা 2টা জিনিস দেখলাম। এখানে বলা হচ্ছে দলিল সম্পাদনকারী ব্যক্তি যদি নিজেই উপস্থিত হন নিবন্ধনের জন্য তাহলে সেই ক্ষেত্রে নিবন্ধন কর্মকর্তা যদি সন্তুষ্ট হন তাহলে কি করবেন, সেই কোনো বিলম্ব না করে দলিলটা নিবন্ধন করে দিবেন। আর নাম্বার 2 দেখলাম যদি নিবন্ধন কর্মকর্তা দেখেন যে দলিল সম্পাদনকারী ব্যক্তির মৃত্যুর পর তার কোনো প্রতিনিধি বা
তিনি দায়িত্ব প্রদান করেছেন এমন কোনো ব্যক্তি উপস্থিত হয়েছে নিবন্ধনের জন্য, তাহলে তিনি সেকশন 34 এর আন্ডারে তাকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করার পর যদি উপযুক্ত মনে হয় তাহলেই দলিলটা নিবন্ধন করবেন, আদারওয়াইজ করবেন না। আচ্ছা, এরপর বলা হচ্ছে সেকশন 36। সেকশন 36 এ বলা হচ্ছে যেই ব্যক্তি দলিল নিবন্ধনের জন্য উপস্থিত হয়েছেন, অর্থাৎ দলিল সম্পাদনকারী ব্যক্তি যদি কোনো ব্যক্তি মানে সাক্ষী প্রয়োজন মনে করেন, যদি মনে করেন যে তার এই দলিল নিবন্ধনের জন্য কোনো ব্যক্তি সাক্ষ্য প্রদান করুক বা সাক্ষী হিসেবে তিনি যদি কাউকে চান, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন নিবন্ধন কর্মকর্তা? তাহলে সেই ক্ষেত্রে নিবন্ধন কর্মকর্তা সরকারি কোনো কর্মকর্তা অথবা আদালতের কাছে সমন জারির জন্য আবেদন করবেন, অর্থাৎ প্রার্থনা দায়ের করবেন। আদালত যদি তাতে সন্তুষ্ট হন, তখন যেই ব্যক্তিকে সম্পাদনকারী ব্যক্তি সাক্ষী হিসেবে চাচ্ছেন সেই ব্যক্তি বরাবর একটি সমন প্রদান করবেন। আর সমনে অবশ্যই সমন জারিকারী ব্যক্তি অর্থাৎ জারিকারী ব্যক্তির নাম এবং যাকে তিনি সাক্ষী হিসেবে চাচ্ছেন তার নাম, ঠিকানা এগুলো উল্লেখ থাকতে হবে এবং যেই সময় তাকে উপস্থিত হতে হবে সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে। আর সমনটা পাওয়ার পর ওই সাক্ষী যে ব্যক্তি হবে সেই ব্যক্তি নিজে অথবা তার কোনো প্রতিনিধিকেও উপস্থিত হওয়ার জন্য পাঠাতে পারেন। তার মানে আমরা সেকশন 36 এ দেখলাম, যদি দলিল সম্পাদনকারী ব্যক্তি চান যে তার দলিলে কেউ সাক্ষী হোক, কেউ সাক্ষ্য প্রদান করুন, তখন তিনি নিবন্ধন কর্মকর্তাকে বিষয়টি জানাবেন এবং নিবন্ধন কর্মকর্তা সরকারি কোনো কর্মকর্তা অথবা আদালতের কাছে ওই ব্যক্তির নামে সমন জারির জন্য একটি আবেদন প্রার্থনা করবেন। আদালত যদি তাতে সন্তুষ্ট হন তাহলে ওই ব্যক্তি বরাবর সমন জারি করবেন এবং সমনের উল্লেখ থাকবে কি কি, যেই ব্যক্তিকে সাক্ষী হিসেবে চাওয়া হচ্ছে সেই ব্যক্তির নাম, ঠিকানা এবং উপস্থিত হওয়ার সময় এবং স্থান উল্লেখ করা হবে। আর সমনটা পাওয়ার পর সাক্ষী নিজে অথবা তার কোনো প্রতিনিধিকে পাঠাতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে সেকশন 38। সেকশন 38 এ বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে উপস্থিতির দরকার নেই। আচ্ছা, এই সম্পর্কে আমরা গত লেকচারে সেকশন 33 তে আলোচনা করেছিলাম যে 3টা গ্রাউন্ডের কথা সেখানে বলা হয়েছিল যে এই 3টা গ্রাউন্ডের ক্ষেত্রে উপস্থিতির দরকার নাই। ঠিক আছে, ওখানে বলা হচ্ছিল মুক্তনামা দাতার, আর এখানে বলা হচ্ছে সাক্ষীর উপস্থিতির দরকার নাই অথবা নিবন্ধনের জন্য সম্পাদনকারী ব্যক্তির উপস্থিতির দরকার নাই। কেউ যদি মিস করে থাকে তাহলে গত লেকচারটা দেখে নেবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে সেকশন 39। সেকশন 39 এ কি বলা হচ্ছে? সেকশন 39 এ বলা হচ্ছে এই আইনের আন্ডারে যে সমন, তারপর আপনার সাক্ষীকে উপস্থিত হওয়ার জন্য যে সমনটা জারি করা হবে, তারপর কমিশন ইস্যু, সাক্ষীর উপস্থিতি, এই বিষয়গুলোতে অবশ্যই সিপিসি রুলসটা ফলো করা হবে। ঠিক আছে, আর ল্যান্ড রিলেটেড ড্র মানেই হচ্ছে আপনার দেওয়ানি মামলা, দেওয়ানি আদালতে এগুলো মামলা দায়ের করা হবে। তো ল্যান্ড রিলেটেড যতগুলো টপিকস আছে এই সব ক্ষেত্রেই কিন্তু সিপিসি রুলসগুলাই ফলো করা হয়। তো সেটা আগে আপনাদের জানিয়ে রাখলাম। এরপরে যখন আমরা বিস্তারিত সবগুলো ল নিয়ে আলোচনা করব তখন ব্যাপারটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো সেকশন 39 এ যে কথাটা বলা হচ্ছে যে সমন, সাক্ষীর উপস্থিতি এবং কমিশন ইস্যু, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে অবশ্যই সিপিসি রুলসটা ফলো করা হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন আছে, সেখানে কোশ্চেন করবেন, ইনশাআল্লাহ আমি অ্যান্সার করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।